তো বন্ধুরা ডব্লিউবিপি ও কেপি এক্সামের কথা চিন্তা করে আমরা যে 60 দিনের টার্গেট রেখেছি, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে নিয়মিত তুমি ক্লাসগুলো পেয়ে যাবে। তুমি কন্টিনিউ শুধু আমাদের সঙ্গে জুড়ে থেকে ক্লাসগুলো কিন্তু চালিয়ে যেও, যেন এক্সাম দিয়ে এসে তোমাকে পস্তাতে না হয় যে যদি আমি এক্সাম টিচারের কথা মতো যদি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারতাম তাহলে আজকে আমিও 60+ নাম্বার তুলতে পারতাম। বুঝতে পারছো? যেন পরীক্ষা দেওয়ার পরে এই চিন্তাভাবনা যেন তুমি না পস্তাও। সেই জন্য বলছি, দেখো পার ডের পড়া পার ডে পড়ে রিভিশন করে নাও, মক টেস্টগুলো দাও, দিয়ে দেখে নাও যে তুমি প্রিপারেশনটা তোমার কেমন চলছে। তা আজকে আমাদের ডে 5। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্ডেক্স 2024, ঠিক আছে, খুব ভালো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এই টপিকটা দেখব। জিকে থেকে দেখব পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন হয়। আর ম্যাথের থেকে নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব, এই টপিকটার পার্ট 1টা দেখে নেবো। এটা 3টে পার্ট হবে, একটু বড় টপিক, তো এখান থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন আসেই, ঠিক আছে। তাই এখান থেকে আমরা আজকে পার্ট 1 দেখব। সাংকেতিক অসাংকেতিক এই টপিকটা থেকেও আমরা আজকে পার্ট 2টা দেখব। আর জিকে পিভিআরসিআরসের প্রশ্ন 2000 দেখব, যে কলকাতা পুলিশ কনস্টেবল 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার 5টা আজকে প্রশ্ন একদম ডিটেলসে আলোচনা করে নেব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে র্যাঙ্কিং ইন্ডেক্স, এখান থেকে কিন্তু বস পরীক্ষায় প্রশ্ন আসে, সেই জন্য প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মনোযোগ সহকারে একটু মাথায় রাখার চেষ্টা করবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কততম? মাথায় রাখবে 159তম। কি বললাম? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারত 159তম রয়েছে, ঠিক আছে। বলছে দ্বিতীয় প্রশ্ন, দেখো 2023 সালে সৌর বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? মাথায় রাখবে যে সৌর বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের মধ্যে ভারতের স্থান 3য়তম, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বলছে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024-এ ভারতের অবস্থান কি? মাথায় রাখবে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024-এ ভারত 10তম স্থানে রয়েছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 85তম। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই মাথায় রাখার চেষ্টা করবে। দেখো পরের প্রশ্ন বলছে যে দুর্নীতি উপলব্ধি সূচক 2023 এর তালিকায় কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? মাথায় রাখবে ডেনমার্ক। কি বললাম? দুর্নীতি উপলব্ধি সূচক 2023 অনুযায়ী ডেনমার্ক শীর্ষস্থানে রয়েছে। আর ভারত যদি বলে, ভারত কত নম্বরে রয়েছে? 93তম, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতের কোন বিশ্ববিদ্যালয় ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ অধ্যয়ন কোর্সের জন্য শীর্ষস্থান অর্জন করেছে? মাথায় রাখবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। কেমন? দেখো বলছে বিশ্ব ব্যাংক কর্তৃক প্রকাশিত লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স 2024, মাথায় রাখবে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স 2023 আর কি, এই 2023-এর এই মানে তোমার লজিস্টিক এই ইন্ডেক্স অনুযায়ী আর কি ভারতের স্থান 38তম, ঠিক আছে। একটু মাথায় রাখবে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আর তুমি তো এখানে একটু শুনে নাও, নিয়ে তারপরে পিডিএফ পেয়ে যাচ্ছ টেলিগ্রামে, সেখানে আমাদের সমস্ত পিডিএফ আমি দিয়ে থাকি। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করবে আর ম্যাথ জিআইগুলো প্র্যাকটিস করবে। আমি তো তোমাকে বলছি প্রথম ভিডিও থেকে এখনও আমি বলে আসছি যে এর বাইরে তোমাকে ডব্লিউবিপি কেপির জন্য চিন্তাভাবনা করতে হবে না, যেগুলো দিচ্ছি সেগুলোই বারবার রিভিশন করো, ঠিক আছে। আর ম্যাথ আর জিআইগুলো বারবার প্র্যাকটিস করো। বুঝতে পারছো? দেখো আজকে 5মতম দিন, এখনও তোমার কাছে 55টা দিন পড়ে রয়েছে। আমাদের এই 60 দিনটা তুমি ফুলফিল করো, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কোন টপিকটা এড়িয়ে গেছে। তুমি দেখবা যে সব এইভাবে কবে কোথায় কীভাবে তোমার টপিকগুলো সব 3টে সাবজেক্টই কবে ক্লিয়ার হয়ে গেছে তুমি নিজেই ঠিক পাবা। বুঝতে পারছো? দেখো 8 নাম্বার প্রশ্নটা কি বলছে, আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক সম্প্রতি সূচক 2024-এ ভারতের স্থান কত? মাথায় রাখবে যে আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সূচক 2024-এ ভারত 42তম স্থানে রয়েছে। পরের প্রশ্ন দেখো, আইকিউ এয়ার অনুসারে 2024 সালের এপ্রিলে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? মাথায় রাখবে যে আইকিউ এয়ার বলছে যে 2024-এ এপ্রিলে প্রকাশ করলো যে বিশ্বের সবথেকে দূষিত শহর হলো নেপালের কাঠমান্ডু। কেমন? পরের প্রশ্ন দেখো, বলছে জলজীবন মিশনের অধীনে পরিবারগুলিতে কলের জল সরবরাহের ক্ষেত্রে কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? মাথায় রাখবে তামিলনাড়ুর এই নীলগিরি জেলাটা, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো
পরের প্রশ্ন বলছে 2024 সালে মর্নিং কনসাল্টের প্রকাশিত প্রতিবেদন অনুসারে কে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা? জানোই যে নরেন্দ্র মোদী হচ্ছে বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা, আর এই প্রতিবেদনটা প্রকাশ করছে এই মর্নিং কনসাল্ট, ঠিক আছে, এই প্রকাশকটি। আচ্ছা দেখো পরের প্রশ্ন বলছে যে দেখো হ্যাঁ, এয়ারপোর্টস ইন্টারন্যাশনাল কাউন্সিল, ঠিক আছে, মাথায় রাখবে যে এয়ারপোর্টস ইন্টারন্যাশনাল কাউন্সিলের মতে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? সেটা মাথায় রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড জ্যাকসন আটল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর। নামটা একটু বড় হলেও মাথায় রাখার চেষ্টা করবে। পরের প্রশ্ন বলছে যে কোন আন্তর্জাতিক বিমানবন্দর 2024 সালে স্কাইট্যাক্স থেকে ভারত ও মাথায় রাখবে ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দরের কর্মী পুরস্কার পেয়েছে? সেটা হচ্ছে তোমার জিএমআর হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে। কি বললাম যে যদি বলে এই শব্দটা দিয়ে মাথায় রাখবে যে স্কাইটেক্স থেকে ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দরের কর্মী পুরস্কার পেয়েছে তোমার এই হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর জিএমআর, ঠিক আছে। দেখো 14 নম্বর প্রশ্নটা বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2024 অনুসারে বিশ্বের সর্বোচ্চ হেপাটাইটিস বি এবং সির ক্ষেত্রে ভারতের স্থান কত? দ্বিতীয়, মাথায় রাখবে। যদি 15 নম্বর প্রশ্ন দেখো, যদি বলে যে হুরুন গ্লোবাল কি বলছে ইউনিকর্ন, ঠিক আছে, দেখো হুরুন গ্লোবাল ইউনিকর্ন 2024-এ ভারতের স্থান কততম? তৃতীয়তম, ঠিক আছে। 16 নাম্বার প্রশ্ন দেখো বস, আমি একটা কথা বলে দিই, যদি কোনো জায়গায় একটু বলতে ধরো লিখেছি ঠিক, যদি একটু বলতে মিস্টেক হয়ে যায় একটু মানিয়ে নিও, বুঝতে পারছো? চলো 16 নাম্বার প্রশ্ন দেখো যে ভারতের গভর্নমেন্ট ই মার্কেট পোর্টাল বিশ্বব্যাপী একটি ই কমার্স প্ল্যাটফর্ম হিসাবে কোন মানে কততম অবস্থানে রয়েছে? সেটা হচ্ছে তৃতীয়তম অবস্থানে রয়েছে। কি বললাম যে ভারতে গভর্নমেন্ট ই মার্কেট পোর্টাল বিশ্বব্যাপী একটি ই কমার্স প্ল্যাটফর্ম, এই অনুযায়ী ভারতের স্থান কত? তোমার হচ্ছে তৃতীয়তম, ঠিক আছে। এই জিইএম এর দ্বারা মাথায় রাখবে, ঠিক আছে। দেখো 17তম প্রশ্নটা কি যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কততম? 111তম, ঠিক আছে। যদি বলে ফার্স্ট উপসাগরীয় যুব গেম 2024-এ কে পদকের তালিকায় শীর্ষ রয়েছে? সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে। মাথায় রাখবে যে প্রথম উপসাগরীয় যুব গেমস 2024-এ পদকের তালিকায় শীর্ষ রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বলছে দেখো পরের প্রশ্ন ইউথ বক্সিং বিশ্বকাপ 2024-এ পদকের তালিকায় ভারতের অবস্থান কত? দ্বিতীয়তম, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন গ্লোবাল পিস ইন্ডেক্স 2023 গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে গ্লোবাল পিস ইন্ডেক্স 2023-এ ভারত কততম স্থানে রয়েছে? 126তম স্থানে রয়েছে। আর প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, এটাও কিন্তু মাথায় রাখবে যে প্রথম স্থানে কে রয়েছে? গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী 2023 অনুযায়ী মাথায় রাখবে তোমার হচ্ছে আইসল্যান্ড, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো যে গ্লোবাল কি বলছে কম্পিটিটিভনেস ইন্ডেক্স, ঠিক আছে, মাথায় রাখবে একটু যে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2023 অনুযায়ী শীর্ষে রয়েছে কোন দেশ? ডেনমার্ক, ঠিক আছে। আর ভারতের স্থান কততম? 40তম। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ বলেই আমি বাছাই করে তুলেছি, সেই জন্য বারবার করে আমি তোমাদের একটা কথাই বলি, ফাঁকি দিও না। 7টা দিন একটু মন প্রাণ দিয়ে কষ্ট করে পড়ে নাও, রেজাল্টটা বেরোলে পরেই পরীক্ষার রেজাল্টের দরকার নেই, তুমি পরীক্ষার উপর ডিপেন্ড করো যে পরীক্ষাটা দিয়ে এসেই তুমি বুঝতে পারবা যে তুমি কতটা মানে কমন পেয়েছো, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন দেখো যে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2023, হ্যাঁ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান 127তম, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন বলছে, এটা মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স শেষ প্রশ্ন, দেখো এই টপিকের যে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2024 অনুযায়ী ভারতের স্থান কততম? 7তম। কি বললাম? জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2024 অনুযায়ী ভারতের স্থান 7তম। তবে এবার দেখো আমি তোমাকে একটা কথা বলি, এই যে ইন্ডেক্স বা কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, যেগুলো হচ্ছে কারেন্ট ঘটনা, এবার এগুলো কিন্তু বস দেখো মানে সময়ের সাথে সাথে কিন্তু আবার নতুন কোনো ইন্ডেক্স যুক্ত হবে। এবার দেখো আমরা এই যতগুলো পেয়েছি তোমার এই জুন মাস পর্যন্ত এটা তৈরি করা আর কি, জুন মাস পর্যন্ত যতগুলো পেয়েছি আমি তুলে দিলাম। এবার দেখো আমাদের এক্সাম যখন কাছাকাছি চলে আসবে তার 15 দিন মতো আগে আমরা মানে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স মিলে তোমার ইন্ডেক্স বলো, বুকস অ্যান্ড অথর্স বলো, সমস্ত কিছু মিলিয়ে আমরা দেখবো যে নতুন যেগুলো মানে আর কি
প্রকাশিত হয়েছে সেইগুলো আমরা কিন্তু পরীক্ষার 10-15 দিন আগে পড়ে নেব। বুঝতে পারছো কি বলতে চাইছি বিষয়টা? একটু বুঝে নাও। চলো এবার আমরা জিকে টপিক থেকে দেবো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা দেখো, এই টপিকটা কিন্তু বস বেশ গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই জন্য বলবো মনোযোগ সহকারে শোনো এবং পিডিএফগুলো নিয়ে বারবার রিভিশন করবে। তোমাকে এক্সট্রা এর বাইরে কিছু পড়তে হবে না, এইগুলোই তুমি বারবার রিভিশন করবে। তা দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তোমার দেশের উন্নতি ও বিকাশ করার জন্য রাশিয়াকে অনুসরণ করে তোমার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করেছিলেন। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠনের কথা কে ভেবেছিল? জওহরলাল নেহরু। কোন দেশকে অনুসরণ করে এটা গঠন করার কথা চিন্তা ভাবনা করা হয়েছিল? রাশিয়াকে অনুসরণ করে তোমার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়েছিল। আর তিনি প্রতি 5 বছর, মাথায় রাখবে, 5 বছর অন্তর অন্তর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠনের কথা বলেছেন। আচ্ছা, এটা মাথায় রেখো যে জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিল 15ই আগস্ট 1947 থেকে 27শে মে 1964 পর্যন্ত। পুরো ডেটটা মাথায় রাখবে, ঠিক আছে? দেখো এবার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয় 1951 থেকে 56-তে হেরড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল তোমার এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এখানে কৃষির উপরে বেশি জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর মানে কৃষির উপর বেশি জোর দেওয়া হয়, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে? মাথায় রেখো এই পরিকল্পনার দ্বারাই তোমার ভাখরা নাঙ্গাল, হীরাকুদ বাঁধ এগুলো গঠন করা হয়। 5টি আইআইটি কমিটি গঠন করা হয় তোমার এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী। দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1956 থেকে 61 সময়কালটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? আর এটা হচ্ছে মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়, শিল্পের উপরে জোর দেওয়া হয়। তাহলে প্রথমে দেখলাম কৃষি, আর দ্বিতীয়টা হচ্ছে শিল্পের উপর জোর দেওয়া হয়। এই পরিকল্পনার দ্বারাই তোমার এই ভিলাই, দুর্গাপুর, রেউরকেল্লা ইস্পাত শিল্পের নির্মাণ করা হয়েছিল। মাথায় রাখবে এই পরিকল্পনার দ্বারা মিশ্রিত অর্থ ব্যবস্থার উপর লক্ষ্য রাখা হয়েছিল। কেমন? দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 61 থেকে 66, এটা হচ্ছে সেনডি চক্রবর্তী মহালানবিশ মডেল অনুযায়ী গঠিত হয়। আর এই পরিকল্পনা অনুযায়ী কৃষি উদ্যোগ, তারপরে তোমার অর্থনৈতিক ক্ষেত্রে 30% বৃদ্ধি ব্যর্থ হয়েছিল এই তোমার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। মাথায় রাখবে এই পরিকল্পনার সময়কালেই তোমার হচ্ছে গাডগিল যোজনা, এই যোজনাটা মাথায় রাখবে যে গাডগিল যোজনা, তারপরে আত্মনির্ভর অর্থনৈতিক ব্যবস্থার স্থাপন করা হয়েছিল, ঠিক আছে? দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা দেখো 1969 থেকে 74। এই পরিকল্পনার দ্বারা কৃষি বিকাশ ও সবুজ বিপ্লবের উপর জোর দেওয়া হয়। মাথায় রাখবে সবুজ বিপ্লবের উপর জোর দেওয়া হয়েছিল। এই পরিকল্পনা অনুযায়ী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, আর তার দ্বারাই 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে। তাহলে যদি বলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়, তোমার এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী। কত সালে? 1969 সালে। আর একটা জিনিস মাথায় রাখবে 1969 সাল সম্পর্কে, এই সালে কিন্তু ইসরো গঠিত হয়েছিল, ঠিক আছে? ভারতের যে রিসার্চ সেন্টার ইসরো, সেই ইসরোটা গঠিত হয়েছিল। দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালটা মাথায় রাখবে যে 74 থেকে 78, ঠিক আছে? এটাই কেবল 4 বছর চলেছিল। দেখো এটা হচ্ছে ডিপি ধর মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। মাথায় রাখবে যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গর্বি হাটাও এই স্লোগানটা দিয়েছিল তোমার এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। কত সালে এই স্লোগান দেয়? 1971। মাথায় রাখবে। তারপরে মাথায় রাখবে যে 20 দফা কর্মসূচি পেশ করা হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এই পরিকল্পনা অনুযায়ী 1975 সালে বিদ্যুৎ সরবরাহ আইন সংশোধিত হয়, ঠিক আছে? তার সাথে মাথায় রাখবে যে ভারতের জাতীয় মহাসড়ক নির্মাণ পদ্ধতি হয়েছিল এই সময়ে, মানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বারা। তারপর মাথায় রাখবে যে প্রতিরক্ষার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বারা। একমাত্র পরিকল্পনা, মানে এটিই একমাত্র পরিকল্পনা যেটি 4 বছর চলেছিল, ঠিক আছে? এবার দেখো এর মধ্যে একটা তথ্য দেখো, এই যে 78 পর্যন্ত চলেছিল, এবার 78 থেকে 80 এই সময়কালকে রোলিং প্ল্যান্ট বলা হয়। মানে এই সময়কালে কি হয়েছিল? রোলিং প্ল্যান্ট চলেছিল। প্রধানমন্ত্রী
চৌধুরী চরণ সিংয়ের দ্বারা। ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 80 থেকে 85, এই পরিকল্পনার সময় তোমার নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। কবে প্রতিষ্ঠিত হয়? 82-তে। দেখো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 85 থেকে 90, এই পরিকল্পনার সময় জওহর রোজগার যোজনা চালু হয়। মাথায় রাখবে সময়, মানে সালটা মাথায় রাখবে 1989 সালে। নীল বিদ্রোহ হয়েছিল কোন সময়? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ঠিক আছে। আচ্ছা দেখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয় 1992 থেকে 97, মাথায় রাখবে যে উদ্যোগের আধুনিকরণ করা হয়েছিল তোমার এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ভারতের নতুন অর্থনৈতিক নীতি গঠন করা হয়েছিল তোমার এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। আর কি হয়? দারিদ্র্য দূরীকরণ, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ সব করা হয়েছিল তোমার এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল নরসিমহা রাও। ঠিক আছে। দেখো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মাথায় রাখবে 97 থেকে 2002 পর্যন্ত কৃষি ও গ্রামীণ বিকাশের উপর জোর দেওয়া হয়। এতে ন্যায় ও সমতার সঙ্গে উন্নয়নের ধারণার উপর আর কি জোর দেওয়া হয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে, কি বললাম? ন্যায় ও সমতার সঙ্গে উন্নয়নের ধারণার উপর জোর দেওয়া হয়। আর তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল, মানে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে। দেখো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2002 থেকে 7, পরবর্তী 5 বছরের মধ্যে 50 মিলিয়ন চাকরি, ঠিক আছে, চাকরির সুযোগ তৈরি করার কথা বলা হয়েছিল। 8% জিডিপি প্রবৃদ্ধির হার অর্জন করার কথা বলা হয়েছিল। ভারত নির্মাণ কর্মসূচি গঠন করার কথা বলা হয়েছিল। দেখো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হয়, যেটা সময়কালটা 7 থেকে 12, মাথায় রাখবে যে রাজীব আরোগ্যশ্রী স্বাস্থ্য ব্যবস্থা উদ্বোধন করা হয়। এই পরিকল্পনা অনুযায়ী 2009 সালে মধ্যে আর কি সকলের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তার সাথে মাথায় রাখবে এই পরিকল্পনার সময় কৃষি, শিল্প ও সেবার ক্ষেত্রে 4%, 10%, 9% হারে বৃদ্ধি করা হয়। অন্তর্ভুক্তিমূলক সার্বিক উন্নয়ন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে অন্তর্ভুক্তিমূলক সার্বিক উন্নয়ন ঘটেছিল তোমার এই, মাথায় রাখবে, একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। দেখো দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 12 থেকে 17, মাথায় রাখবে 88,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা যুক্ত করার কথা, মানে যুক্ত করাই ছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য। এবার দেখো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে সমাজের সমাজতান্ত্রিক রূপ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। যদি বলে খরা ও দুটি যুদ্ধের কারণে নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল? তোমার এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, ওই যে দুটি যুদ্ধ হয়, কতই 1962 চীনের সাথে, আর 65 হচ্ছে পাকিস্তানের সাথে হয়েছিল। ঠিক আছে, এই যুদ্ধের কারণেই তোমার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে। দেখো তার সাথে এই প্রশ্নটা মাথায় রাখবা যে খাদি ও গ্রাম শিল্প কমিশন তোমার গঠন করা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। সালটা মাথায় রাখবে 1957 সালে। এবার দেখো সময়কালটা এক্সট্রা করে এখানে তুলে দিয়েছে, আমি একটু মাথায় রাখবে। দেখো হয়নি মানে কি, এইটুকু দিয়ে তুমি পুরো সময়কালটা মাথায় রাখতে পারবা। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো 5 বছর পর পর হয়। আমরা তো দেখলাম যে কেবলমাত্র পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা 4 বছর চলেছিল, বাকিগুলো সব 5 বছর পর পর। এবার তার মধ্যে 66 থেকে 69 হয়নি, 78 থেকে 80 হয়নি, আর 90 থেকে 92 হয়নি। তাহলে তুমি 51-তে শুরু হয়েছে, 5 বছর যাবা। হ্যাঁ 56, দেখো 56 থেকে 61, 61 থেকে 66। এবার দেখো 66-র পরে কি আমরা দেখলাম 69, 2 বছর হয়নি, তাই না? তাহলে এখানে তুমি বলবা মানে 3 বছর আর কি বন্ধ ছিল। 69 থেকে 74, তারপরে 74 থেকে 78 তো 4 বছর চলেছিল। এইভাবে দেখবা যে সব 5 বছর আছে, শুধুমাত্র পঞ্চমটাই হচ্ছে 4 বছর, আর বাদ বাকি এইগুলো হয়নি। এইগুলো মাথায় রাখবা। তো দেখো এই যে নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব, খুব ভালো একটা টপিক। এখান থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন হবেই হবে। ঠিক আছে, তুমি পাবা। সেই জন্য বলছি এই টপিকটাকে আমি 2-3টে ভাগে ভাগ করে নিয়েছি, ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে বুঝবা। দেখো আজকের এই ভিডিওতে আমরা 25টা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন পেয়েছি। আমি 2018 থেকে 23-এ যতগুলো পুলিশ এক্সাম হয়েছিল সেখানে 25টা প্রশ্ন পেয়েছি। তাই সেই 25টা প্রশ্ন কিভাবে খুব ভালোভাবে খুব সহজে সমাধান করা যায় সেই বিষয়টা তোমাদের মাঝে দেখাবো। দেখো এই প্রশ্নটা WB কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন বলছিল যে ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে ভুল করে এত ছাপা হয়ে যায়,
এ তোমার এখানে একটা সংখ্যা হবে, সেখানে এ চলে আসে, তাই এর মানটা কী হবে সেটা তোমাকে বার করতে বলেছে। সিম্পল এর নিয়ম কি, তুমি এই সিম্পল এটা মানে এই পূর্ণবর্গ সংখ্যা বার করার নিয়ম কি, সংখ্যাটাকে তুমি এইভাবে বর্গমূলের যে নিয়ম, যেভাবে বর্গমূল বার করতে হয় সেভাবে বার করে লাস্টে যেটা থাকবে ভাগশেষ সেটা বাদ দিলে পরেই চলে আসবে, তাই না? অনেক রকম নিয়ম আছে, কিন্তু আমি যেভাবে করব দেখো, তুমি যদি আমার পুরনো স্টুডেন্ট হয়ে থাকো, তুমি কিন্তু এইসব অঙ্কে মানে শুধু দিমাগটা চালাবা, খাতা পেন কিন্তু চালাবা না। কারণ আমি বহুত দিন আগে দেখো ডিজিট সাম, তারপরে তোমার হচ্ছে ইউনিট ডিজিট, লাস্ট টু ডিজিট, সিপিআর, এই চারটে কনসেপ্ট আমি শিখিয়ে দিয়েছি, যেটা আমার গুরুদেব আমাকে বলে গেছে যে এই চারটে কনসেপ্ট জানলে পরে তুমি 90% অঙ্ক এই চারটে কনসেপ্ট দিয়ে আর তোমার দিমাগটাকে কাজে লাগিয়ে সমাধান করতে পারবে। বুঝতে পারছো? কিন্তু এগুলো কেউ এখন যে সময় শিখতে তো সময় লাগে, দেখো অ্যাপ্লাই করতে সময় লাগে না, কিন্তু বিষয়টা শিখতে সময় লাগে, শিখতে চাই না বলে আমি আর শেখাই না। যাই হোক, দেখো এখানে তুমি কি করবে, দেখো আমরা যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে সেটা বার করা কিন্তু একটু কষ্টকর, তাই না? কিন্তু সেক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারবো যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা আমরা ইউনিট ডিজিট আর ডিজিট সাম এই দুটো কনসেপ্ট দিয়ে আমরা খুব ভালোভাবে বলতে পারবো যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। কি করে, দেখো প্রথম প্রশ্ন বলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা অনেকেই হয়তো এই কনসেপ্টটা জানো না, মাথায় রাখবে। দেখো ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট মানে কি দাদা, এই যে লাস্টে এককের ঘরের অঙ্ক, ঠিক আছে? এই এককের ঘরের অঙ্কটা যদি 2, 3, 7, 8 হয়, তাহলে সেটা কোনোদিন পূর্ণবর্গ সংখ্যা হবে না। দেখো এইভাবে যদি আমরা বার করে ফেলি, যে তিনটে আমরা যদি ধরেই ফেলি যে তিনটে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে যেটা পড়ে থাকলো সেটা পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে যখনই দেখবা যে এককের ঘরের অঙ্কটা 2, 3, 7, 8 থাকবে, সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। চলে আসি ডিজিট সাম। ডিজিট সাম বলে যে অঙ্কগুলির যোগফল, মানে প্রত্যেকটা অঙ্ক যদি যোগ করে তুমি 2 অথবা 3 অথবা 5 অথবা 6 অথবা 8 পাও, তাহলে সেটা তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে না। তুমি এখানে দেখো ইউনিট ডিজিট যদি তুমি অ্যাপ্লাই করো, আমি বলেছিলাম যে ইউনিট ডিজিটের ক্ষেত্রে 2, 3, 7, 8। দেখো এককের ঘরে তো এ মান তো এ তো এককের ঘরেই রয়েছে, দেখো 2, 3, 7, 8 আছে, আর নেই, তাহলে এখানে ইউনিট ডিজিট লাগলো না। ডিজিট সামটা অ্যাপ্লাই করব, যেখানে আমরা দেখেছিলাম 2, 3, একটু একটু প্রথম প্রশ্নটা তো একটু বুঝে নাও, বুঝতে পারলে? বিশাল কাজের জিনিস কিন্তু। তাহলে দেখো অঙ্কগুলি যোগ করো, সঙ্গে সঙ্গে বলবা 6 আর 2 কত, 8, আর একে 9, 9-এর তো দাম নেই, তাই 9টা বাদ হয়ে গেল, থাকলো এই বাকিগুলো যোগ করলে 5 হয়, মানে অঙ্কগুলোর যোগফল 5। এবার তুমি যদি এর জায়গায় 4 বসাও, 5 আর 4 9 হচ্ছে, হ্যাঁ 9 হলে এটা পূর্ণবর্গ হতে পারে, আমরা বলছি না যে হবেই, হতে পারে, কারণ এইগুলো থাকলে পরে সেটা হতো না। 6 যদি যোগ করো, 5 আর 6 11, 11 মানে 1 আর 1 2, এই যে 2 আসছে, 6 জিন্দেগিতে হবে না। বোঝা গেল এখানে? দেখো 9 যদি তুমি একটু মুছে দিতে হলো, দেখো 5 আমরা পেয়েছিলাম অঙ্কের যোগফল, 9 যদি যোগ করো, তাহলে তুমি দেখো বলবা যে 5-এর সাথে যদি 9 যোগ করি, 9 আর 5 14, 14 মানে তো দাদা 4 আর 1 5 হচ্ছে। আমরা দেখেছিলাম ডিজিট সামের ক্ষেত্রে 5 থাকলে সেটা পূর্ণবর্গ হবে না, তাহলে 9ও হবে না, 6ও হবে না, 4 হবে। আর এদিকে 5-এরটা দেখি, দেখো 5 যদি যোগ করি, আমরা তো এখানে 5 পেলাম, তার সাথে 5 যোগ করলে 5 আর 5 10, 10 মানে 1, হ্যাঁ 1 হলে তো দাদা হতে পারে, 4 হলেও হতে পারে, 1 হলেও হতে পারে। এবার কোথায় যাব, আমরা তো ফেঁসে গেলাম। কোনো ফাঁসার কিছু না, আমি যখন কনসেপ্ট শিখিয়েছিলাম না, তুমি সেই কনসেপ্টের ভিডিওগুলো দেখলে পরে খুব ভালোভাবে আরও বুঝতে পারতে আর কি। দেখো এবার দেখো তুমি এর মানে এখানে 4 বসাবে না 5 বসাবে, সঙ্গে সঙ্গে তুমি 5 বসিয়ে দেবে। 4 কেন আমরা বসাবো না, মাথায় রাখবে 4 বসবে না এই কারণেই, এর আগের সংখ্যাগুলো না 2-3টে সংখ্যা দেখো সব মানে ইভেন্ট নাম্বার, জোড় সংখ্যা রয়েছে। 4-এর আগে এটা জোড় হতে পারে, কিন্তু তার আগেই কখনো জোড় হবে না, তার আগে কখনো জোড় হবে না। বুঝতে পারলে? মানে একটা ইভেন্ট নাম্বার হতে পারে, দুটোও হতে পারে, কিন্তু দুটো হলে পরে তার পরেটা তোমাকে অড নাম্বার হতেই হবে। এটা 4-এ মানে ডিজিট সাম মানে এই যে কনসেপ্ট আমি বলছি সেখানে বলে। আর 5-এর ক্ষেত্রে, 5-এর ক্ষেত্রে 5 বলে কি, যদি কোনো সংখ্যার বর্গ পূর্ণবর্গ ক্ষেত্রে যদি এককের ঘরে 5 থাকে, তার আগে 2 হতে বাধ্য, 2 ছাড়া অন্য কিচ্ছু হবে না। বুঝতে পারছো? কোনো সংখ্যার তুমি যে কোনো সংখ্যার বর্গ করো না কেন, যদি এককের ঘরে 5 হয়, তার আগে 2 থাকতেই হবে। বুঝতে পারছো? তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 আছে, 2 দেখেই আমরা সঙ্গে সঙ্গে 5টা অ্যান্সার করে নেব। দেখো একটা প্রশ্ন সলভ করতে গিয়ে কিন্তু একটু সময় লাগলো, কিন্তু কনসেপ্টটা তো তুমি বুঝে গেলে। সঙ্গে সঙ্গে তুমি এখানে দেখবা, দেখো তুমি যদি যে কনসেপ্ট আমি বললাম সেটা যদি তোমার মাথায় থাকে, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা
যে 2 3 7 8 2 3 7 8 নেই, মানে ইউনিট ডিজিট কাজ লাগবে না। ডিজিট সাম এখানে 9 বেরিয়ে আছে 5, 5 এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 9 হতে পারে, 6 যোগ করলে 11, 11 মানে 2 হবে না কখনো, 5 এর সাথে 9 যোগ করলে হচ্ছে 5 আর 9 কত 14 মানে 5, 5 হলে হবে না ডিজিট-সামের ক্ষেত্রে, 5 যোগ করলে 5, 5 আর 4 এর মধ্যে 5 বসবে কারণ আগে 2 আছে, ব্যাস কিচ্ছু করলাম না। এই হচ্ছে কনসেপ্টের ক্ষমতা, আর দিমাগ দিয়ে অ্যান্সার করবে। চলো দেখো বলছে এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ। দেখো আমি তো বলেই দিয়েছি, এককের ঘরে 2 আছে, মাথায় রাখবে, আমি অপশানগুলো বার করলাম। আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব, এককের ঘরে 2 আছে। দেখো যোগ করার কথা বলেছে, তাহলে এই 2 এর সাথে তুমি যদি 8 যোগ করো 10 হতে পারে, 5 যোগ করলে 7, তাই না, 7 হলে পরে হবে না, 8 আর 2 10 হতে পারে, 8 আর 2 10 হতে পারে, তাহলে দেখো অপশান 2 কিন্তু উড়ে বেরিয়ে গেল, বুঝতে পারলে। দেখো এবার আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করব। ডিজিট সামের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কত আছে আগে সেটা দেখে নাও। সঙ্গে সঙ্গে তুমি বলো 9 এর দাম নেই, 8 আর 1 9 এর দাম নেই, থাকলো এখানে 6 আর 2 8, কত হয়েছে যোগফল 8 হয়েছে। এবার দেখো এগুলো অ্যাপ্লাই করতে বেশি সময় লাগবে না তোমার, 8 আর এদিকে তুমি সঙ্গে সঙ্গে বলবা 7 আর 3 10 একে 18, 18 মানে 9, 9 আর 8 যোগ করলে কত 17, 17 মানে 8, 8 হচ্ছে, এটাও হবে না, 1 মিনিট, উফ দেখো তাহলে কি বললাম, এটা হবে না, আর আমরা তো আগেই দেখলাম যে এটা হচ্ছেই না, তাই না, তাহলে আমরা দেখব হয় এটা নয় এটা। এবার দেখো, এবার এখানেও দেখো আমরা ডিজিট-সাম পেয়েছিলাম 8, এখানে তুমি দেখো এখানে 8 আর 8 16, 16 আর 8 কত 24, 24 মানে 6, 24 মানে 6, ডিজিট-সামের ক্ষেত্রে আমি বলেই দিয়েছি যে 2 3 5 6 8 হলে পরে সেটা কোনো দিন পূর্ণবর্গ সংখ্যা হবে না, সঙ্গে সঙ্গে 3 তুমি অ্যান্সার নিয়ে নেবা, এটা যোগ করলে পরে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। একটু হয়তো অনেকের কষ্ট মানে অসুবিধা হচ্ছে বুঝতে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের জন্য একটা মানে আর কি এক্সট্রা করে ক্লাস দেব, যারা আমাদের হচ্ছে টেলিগ্রামে যুক্ত আছো, সেখানে আমি বেসিকগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। দেখো এই যে এইগুলো কিন্তু পরীক্ষা আসে বস, এখান থেকে এই প্রশ্ন তুমি একটা পাবা, এই পূর্ণবর্গ সংখ্যা নিয়ে একটা প্রশ্ন পাবাই 100%, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, তা বলছে যে সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে। প্রশ্ন পড়ে বুঝতে হবে তোমাকে। আচ্ছা, সংখ্যার অঙ্ক দুটির যোগফল 8 বলছে, দেখো 5 আর 3 8, 6 2 8, 4 4 8, 5 আর 3 8, ঠিক আছে বেশ ভালো কথা। এবার বলছে সংখ্যাটি থেকে 18 বাদ দিলে নাকি উল্টে যায়, দেখো উল্টে দাও, 35 থেকে 18 গেলে কি 53 আসে, কোনো দিন হবে না। 62 থেকে 18 গেলে কি 26 আসে, 62 থেকে 18 গেলে 26 কখনোই, মানে উল্টে যাবে মানে কি 26 হবে, কখনোই হবে না, তাই না। এবার দেখো 44 থেকে 18 গেলে 44 আসবেই না। 53 থেকে, এটা দেখার দরকার নেই, এটাই তাহলে উত্তর হবে। 53 থেকে দেখো 18 গেলে পরে 35 চলে আসবে, 53 থেকে 18 গেলে উল্টে যাবে 35 চলে আসবে, আমাদের অপশান 4 উত্তর। এত এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করে যোগফল পূর্ণবর্গ সংখ্যা। দেখো তুমি এখানে অ্যাপ্লাই করো, কি করবা দেখো আগে দেখে নাও যে কি কি আছে। তোমার হচ্ছে ইউনিট ডিজিট আছে 2 আছে 0 6 6, আর এখানে 8 8 6 কত 14, 14 মানে 4, 4 হতে পারে 8 8 তো হবে না, মানে 30 উড়ে গেল, 30 উড়ে গেল 2, 8 আর 2 10 মানে 0 হতে পারে, তাহলে অপশান 3 উড়ে গেল, চোখে দেখেই অপশান 3 উড়ে গেল। ডিজিট সাম অ্যাপ্লাই করবা, দেখো এটা সব কেটে যাচ্ছে, 7 আর 2 9, 8 আর 1 9 মানে 0, শুধু তুমি এখানে দেখবা ডিজিট সাম কত, দেখো এটা বাদ হয়ে গেছে আগেই। এখানে তুমি দেখছো যে 6 আর 2 8, 8 হলে তো হবে না, সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখানে তুমি দেখছো যে 9, 9 হলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, আর এটা তো বাদ গেল। এটা দেখো 3 2 5, 5 হলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, তার মানে অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে গেল, বুঝতে পারলে। বলছে দেখো দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, আর বৃহত্তম সংখ্যা এটা বার করতে বলেছে। মাথায় রাখবে বৃহত্তম সংখ্যা বার করতে পারে না, যোগফল আর বিয়োগফলকে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, সিম্পল। 13 আর 3 হচ্ছে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 আমাদের উত্তর। যে দুটি সংখ্যার যোগফল ওরা দিয়েছে 27 আর গুণফল দিয়েছে 182, তা বলছে ছোট সংখ্যাটি কত। সিম্পল, এখানে তুমি এই গুণফলটাকে না ভাঙাবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করবে। তাহলে এখানে 2 দিয়ে তুমি যদি ভাঙাও 9 দুগুণে 18, 2 অক্ষে 2, দেখো 7 তেরো 91 হয়, তাহলে 7 দিয়ে ভাঙালে হচ্ছে 13 হলো। এবার দেখো যে সংখ্যা দুটির যোগফল 27, একটা তুমি 13 রাখলে, একটা 14 রাখলে, 7 দুগুণে 14, তার মানে কি 14 আর 13 গুণ করলে আসে 182, যোগ করলে 27 চলে আসে। তাহলে আমাদের সঠিক উত্তর কি, যে ছোটটা মানে ছোট সংখ্যাটি বলেছে 13, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
দেখো পরে প্রশ্ন, যে একটি সংখ্যার 25%-এর সাথে একটি সংখ্যাটা আমি থোড়ি জানি, ধরলাম এক্স একটি সংখ্যার এর 25% এর সাথে তোমার যদি 150 30% যোগ করা হয়, তাহলে ওরা আমরা একবারে করে দিলাম যে যোগ করে, তাহলে নাকি সেটা 75 হয়। তাই এক্স সমান কত সেটা তোমাকে জানতে হয়েছে। দেখো সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা যে 150 30%-এর জন্য দুটো শূন্য কাটা 45, কত হলো 45। আর এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা 25% মানে তুমি বলতে পারো যে 1/4, তাই না? তাহলে এখানে কি হচ্ছে দেখো, 1 মিনিট আমি একটু লিখি। হ্যাঁ, তাহলে আমরা পেলাম x/4 প্লাস 45 সমান সমান 75। দেখো তাহলে 45টা পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তুমি বলবা x/4 সমান ওখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে কত থাকছে 30 থাকছে, তাহলে এই 4টাও পাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 120 হয়ে যাচ্ছে এক্সের মান 120, খুব সহজেই করতে পারবে। দুটি সংখ্যার অন্তর দিয়েছে যে 1365, বলছে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে নাকি ভাগফল 55 আর ভাগশেষ 15 থাকে, তো ছোট সংখ্যাটি কত? দেখো বস, এইসব অঙ্ক তুমি কিন্তু তোমার দিমাগটাকে কাজে লাগিয়ে খুব সহজে তুমি সমাধান করতে পারো। মানে বলছে যে তুমি যদি মনে করো যে ছোট সংখ্যাটা এক্স ধরলাম, তাহলে ছোট সংখ্যার সাথে ভাগফলটা গুণ করে যদি আমরা ভাগশেষটা জুড়ে দিই, তাহলে আমাদের বড় সংখ্যাটা কি বেরোবে, এক্স প্লাস তোমার এই 1365 বেরোবে। কিন্তু এত কিছু আমরা না করে আমি যদি ধরে নিই, অপশন দিয়েছে কেন আমার কাছে, তুমি সহজটা ধরো যে ছোট সংখ্যাটা মনে করলে যে 100, যদি ছোট সংখ্যাটা 100 হয়, 100-র সাথে 55 গুণ করে 15 যোগ করলে পরে আমাদের বড় সংখ্যাটা আসবে কি, এই অন্তরটা মানে 1365 যোগ 100, তাই না? এটাই তো আসবে। তা দেখো কোনোদিন কি সেটা হয়? তুমি সঙ্গে সঙ্গে বললো যে 55 সাথে যদি 100 গুণ করো তাহলে 5500 হচ্ছে, আর এইটা যোগ করলে কোনোদিন 5000-এর কাছাকাছিই যাচ্ছে না, 100 হবে না, মানে অনেকটাই বেশি ধরে ফেলেছি। এবার দেখো অপশানগুলো তুমি 50 যদি ধরো, তুমি বলবা যে 50 আর 55 গুণ করলে পরে 2500 কাছাকাছি হচ্ছে, তাহলে আর এই 1365-র সাথে যদি 50 যোগ করো 2500-এর কাছাকাছি যাবে না, অথচ তাহলে হবে না, 50-এরও ছোটো হবে, মানে তুমি অপশান দেখে সঙ্গে সঙ্গে 25 অ্যান্সার করে দিবা। এইভাবে নিজের ব্রেনটাকে কাজে লাগাবা। দেখো বলছে কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো, তা গুণ করার ফলে সঠিক উত্তর বেরিয়ে আসলো যে 1206। ঠিক আছে, মানে সঠিক উত্তর 1206, সে কম পেলো আর কি। তা বলছে সংখ্যাটি কত ছিল? দেখো এই যে 1206টা যে কম পেলো, কখন পেলো? যখন 53-র বদলে সে 35 দিয়ে গুণ করেছে। তাহলে তুমি এখান থেকে বলবা যে কত কম দিয়ে গুণ করেছে, 18 কম দিয়ে গুণ করেছে, সেই কারণেই তোমার এই 1206টা বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে ভাগ করবা, দেখো 3 6 18, 6 দুগুণী 12 আর 6 6, দেখো 3 দিয়ে এটাকে কাটলে হয় 3 6 18, 3 7 21, 67। অপশান 4 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে দুটি সংখ্যার যোগফল আর ভাগফল যথাক্রমে দিয়ে দিয়েছে ওরা, তো সংখ্যা দুটি গুণফল জানতে যে তুমি সাপোজ ধরো একটা এক্স সংখ্যা আর একটা ওয়াই, তাহলে ভাগফল মানে কি বোঝায়? ধরো একটা সংখ্যা এক্স, একে ওয়াই দিয়ে তুমি ভাগ করলে ভাগফল বেরোলো 4, তাহলে এক্সের মান তুমি কি পাবা? এখান থেকে পাবা এক্স সমান 4y, তাই না? তাহলে এক্স সমান 4y, আর এদিকে দুটি সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই সমান ওরা বলছে যে 240। এবার এক্সের মান পেয়েছো 4y, এখানে 4y বসিয়ে দাও, ওয়াই যোগ ওয়াই সমান 240, বুঝতে পারছো? তাহলে দেখো 5y সমান 240 হচ্ছে, কি হচ্ছে 5y সমান 240। দেখো 5 দিয়ে এটাকে তুমি যদি কাটো, তাহলে 4 5 20, 5 এটা 40, ওয়াই সমান হচ্ছে 48। তাহলে এক্স প্লাস ওয়াই মানে দুটি সংখ্যার যোগফল ছিল 240, একটা যদি আমরা 48 পাই, আর একটা পাবো কত, এর থেকে বাদ দাও। সঙ্গে সঙ্গে তুমি বলবা হচ্ছে 2, এখানে থাকছে 9, এখানে 1, তাহলে 192 একটা আর 48 একটা, ব্যাস। এবার সংখ্যা দুটি গুণফল চেয়েছে, গুণ করলেই আমাদের উত্তর চলে আসবে। দেখো 16 6 হাতে 1, 72 73-এর 3, হাতে আমাদের থাকলো 7, 8 7 15। আবার এটাকে তুমি যদি গুণ করো, 4 দুগুণী হয় 8, একটু দেখে নাও কষ্ট করে, 36-এর 6 আর এদিকে 7। দেখো এটা যোগ করলে হচ্ছে, যোগ আমি ওপরে করছি, হ্যাঁ, এখানে 6, দেখো 8 আর 3 যোগ করলে কত হয়, 11-র 1 হাতে 2, 11 আর ওই 1-এ, হ্যাঁ 11-র 1 হাতে 1 আর 11-এর 1 2 হচ্ছে, আর এদিকে হচ্ছে 7 8 9,
দেখো 92 16, 92 16 অপশান একেই রয়েছে। বুঝতে পারলে বিষয়টা? খুব ভালো একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু বাস পরীক্ষায় আসবে, ঠিক আছে। এখানে বলছে দেখো 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলি সমষ্টি কত। এটা হচ্ছে সমান্তরিক ক্রমের যোগফলের একটা প্রশ্ন। এখানে একটা সূত্র কাজে লাগবে, দেখো n/2 ইন্টু a প্লাস এল। এখানে n সমান মোট গুণিতকের সংখ্যা, a সমান হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটা, আর l সমান সব থেকে বড় সংখ্যাটা, মানে কোন সংখ্যা, গুণিতকটা আর কি, ঠিক আছে। তাহলে তুমি এবার সঙ্গে সঙ্গে কি করবা, 300 যে পর্যন্ত বলবে তাকে তুমি এই 11 দিয়ে ভাগ করে দেবা। সঙ্গে সঙ্গে বলবা 2 ঘর গেলে হচ্ছে 22, 80, 7 11 77, 3 থাকছে। তার মানে তুমি এখানে বলবা যে এই 27টা কি বেরোলো, 1 থেকে 300 পর্যন্ত 27টা 11-র গুণিতক রয়েছে। বুঝতে পারছো? আর 300 থেকে 3 বাদ দিলে পরে তুমি বলবা যে 297, এটা হলো 300 মানে 100 থেকে 300-র মধ্যে সব থেকে বড় তোমার 11-র গুণিতক। আর 100 থেকে বলেছে, তার মানে তুমি বলবা 11 10-কে 110, এটা হচ্ছে সব থেকে ছোটটা আর এটা বড়টা। আর আমাদের দরকার কি, n মানে হচ্ছে কতগুলো, এর মধ্যে কতগুলো 11 গুণিতক পড়ছে। তুমি সঙ্গে সঙ্গে বলবে 9 11 99, মানে 9খানা বাদ হয়ে যাচ্ছে 100-র আগে পর্যন্ত, তাই না? তাহলে এখান থেকে 9 বাদ দিলে তুমি বলো 18। বুঝতে পারলে? তাহলে n সূত্রটা ছিল n/2 a প্লাস l। দেখো n সমান পেলাম 18/2, আর a সমান 110 যোগ আর এখানে 97, ব্যাস। এবার দেখো এটা কাটলে 9 চলে আসছে, আবার এটা যোগ করো, যোগ করলে হচ্ছে 7, 10 0 4, সরি এটা 7 হবে, হ্যাঁ, আর 4। দেখো 7 9 63, আর এদিকে 36 36 63, অপশান কোথায় রয়েছে দেখো, 36 63, অপশান 4 রয়েছে আমাদের সঠিক উত্তর। দেখো বলছে যে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত। দেখো এখানে যদি আমরা ইউনিট ডিজিট বা ডিজিট সাম অ্যাপ্লাই করতে চাই, আমরা করব না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো শেষে 1 আছে, তার আগে সব ইভেন্ট নাম্বার আছে একটাই আগেরটাই, তাই না? তাহলে আর নাম্বার ডিজিটগুলো যে ডিজিট সাম তুমি অ্যাপ্লাই করবে সবগুলোর সেম ডিজিট রয়েছে। তাহলে এক্ষেত্রে কিছু কিছু টাইপের প্রশ্ন তুমি মাথায় রাখবে, ঠিক আছে। যেমন 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত, 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত, 4 অঙ্কের কত, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। আর এখানে মাথায় রাখবে যে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই যে অপশান 3, যে 9,98,001, ঠিক আছে। অপশান 3 এখানে সঠিক উত্তর, মাথায় রাখবে। এগুলো কিছু কিছু বিষয় কিন্তু মাথায় রাখবে, অত আমাদের দেখো এটা যদি সিম্পল, তুমি যদি সেই ভাগ প্রক্রিয়ার সাহায্যে তুমি বর্গমূল করার নিয়মে যদি করতে চাও না, এখানে কিন্তু 4-5 মিনিট খেয়ে যাবে। এবার সেখানে যদি আমরা মাথায় রাখি কিছু কিছু জিনিস, তাহলে অসুবিধা কোথায়। দেখো বলছে যে এত দ্বারা গঠিত এই 4টে ডিজিট রয়েছে, বলছে 4টে ডিজিট দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। দেখো বৃহত্তম সংখ্যা 7500, আর ক্ষুদ্রতম সংখ্যা তুমি বলবে 5007। সিম্পল, দেখো 7000 থেকে 5000 যদি তুমি 7500 থেকে 5000 গেলে 2500 থাকছে, 2500 থেকে 7 কম মানে তুমি বলবে 2493। অপশান 1 আমাদের সঠিক উত্তর। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, দেখো আমরা তো জানি, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 32-এর বর্গটা। দেখো বলছে এত এর সঙ্গে কত যোগ করলে যোগফল নাকি এত এর এত হয়। বেশ ভালো কথা বলছে, যে কি বলছে যে 8.65-এর সঙ্গে নাকি কিছু একটা তুমি যদি যোগ করো, সেটা নাকি সেই যোগফলটা নাকি 402-এর 0.3 হয়। দেখো এটা গুণ করো, দেখো 3 দুগুণী 6, আর এদিকে 0 আর 3 4 12, 1 ঘর আগে দশমিক, তাহলে 120.6, আর সেখান থেকে এটা তুমি বাদ দিয়ে দিলেই পরেই সঠিক উত্তর বেরিয়ে যাবে। দেখো এখান থেকে তুমি যদি বাদ দাও, দেখো এখানে 60, তো 60 মানে কি, 60 থেকে তো 65 বাদ দেওয়া যায় না, তাহলে তুমি এখানে 100 ধরবা, 160, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 5 হচ্ছে, 7 হচ্ছে, মানে এখানে 9 হচ্ছে, এখানে 9 হলো, তার মানে 120 থেকে 9 গেলে 111, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর 111.95 কোথায় রয়েছে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। একদম ইজি ছিল। দেখো এই যে বলছে সংখ্যাক্রমের যোগফল, এগুলো কি করবা, দেখো যে সংখ্যা পর্যন্ত থাকবে যদি পরপর এরকম থাকে 1 2 3 4 করে, শেষে যেটা থাকবে ইন্টু তার পরেরটা বাই 2, পরের সংখ্যাটা আর কি। 2 দিয়ে কাটলে 13, দেখো 13 আর 25 তুমি যদি গুণ করো, দেখো 13কে তুমি 10 আর 3 ধরবা, দেখো 10 দিয়ে গুণ করলে 250,
আর 75, 325। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দুটি সংখ্যার সমষ্টি দিয়েছে 25 আর সংখ্যা দুটির পার্থক্য মানে বিয়োগফল 13 দিয়েছে, সংখ্যা দুটির গুণফল কত। দেখো আমরা আগে সংখ্যা দুটি বার করে নিই। তাহলে সংখ্যা দুটি বার করতে গেলে যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখো 20, 30, 38কে 2 দিয়ে ভাগ করো, 38কে 2 দিয়ে ভাগ করলে 19 একটা সংখ্যা, আর একটা 19 হলে 25 থেকে বাদ দাও, আর একটা কত হচ্ছে 6 হচ্ছে। ব্যাস, এবার বলেছে এদের গুণফল দেখো 6, 19 সংখ্যা কত 114। অপশন 2 যারা করেছো সঠিক উত্তর। দেখো বলছে একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলো, যোগফলটিকে 3 বলছে যোগফলটিকে আবার যদি 3 গুণ করা তাহলে 75 হয়। তুমি যদি মনে করো যে এখানে 12 সংখ্যাটি, দেখো 1 মিনিট বিষয়টা বুঝবে। যদি 12 হয় দ্বিগুণ করো 24, 24-এর সাথে 9 যোগ করে 3 গুণ করলে কোনোদিন 75 হবে না, অনেক বেশি হয়ে যাবে। তুমি যদি মনে করো 1 মিনিট, মনে করো যে সংখ্যাটি 10, 10-এর দ্বিগুণ মানে কি 20, 20-এর সাথে 9 যোগ করে সেই যোগফলটাকে যদি 3 গুণ করো তুমি 75-এর বেশি, অনেক বেশি হয়ে যাবে, তাই না? তার মানে 10-এরও কম হবে। অপশান দেখলে পরে আর কিছু করবা না, তুমি 8 উত্তর করে চলে আসবা। দেখো সিম্পল একটি অঙ্ক বলছে যে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কা দুটির স্থান পরিবর্তন করলে পূর্বের সংখ্যার সাথে প্রাপ্ত সংখ্যার সমষ্টি তোমার হচ্ছে কত হচ্ছে 121 হচ্ছে পাওয়া যায়, এবং তাদের অন্তর হচ্ছে পার্থক্য 3। তাহলে আগে দেখো বিয়োগফল 3 কোনটার আছে, সবগুলিরই কিন্তু পার্থক্য 8, 5 এর পার্থক্য 3 আছে। তাহলে দেখো যোগফলে ওরা বলছে যে এর মানে এটা আছে কত 85, আর এটা উল্টে দাও হচ্ছে কত হবে 58, এদের যোগফল নাকি 121 হচ্ছে না। 8, 5, 13, 3 আসছে, হবে না। তুমি এগুলো করবা না, তুমি সঙ্গে সঙ্গে বলবা, দেখবা যে 3 আসে কোনটায়, যেমন 36 আর 63, তুমি এই দুটো যোগ করেই বলবা যে ইউনিট ডিজিটে এককের ঘরে কি আছে 121 মানে 1 আসতে হবে। সঙ্গে সঙ্গে বলবা দেখো 7, 4, 11, 74 আর 47, 11 আসছে যোগ করলে এককের ঘরে, তার মানে এইটাই হবে 121 যোগ করলে, আমরা অত যোগ করতে যাব না, বুঝতে পারলে? তাহলে এখানে 74 সঠিক উত্তর। দেখো একটি 2 অঙ্কের সংখ্যা বলছে এমন যাতে তার অঙ্কগুলির যোগফল গুণফল 8, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে নাকি প্রত্যেকটির অঙ্কগুলির স্থান বিনিময়। দেখো গুণফল 8 নাকি, অবশ্যই দেখো প্রত্যেকটারই 8 আছে, 4 দুগুণি 8, 8 কে 8, 8 কে 8, 3 দুগুণি 6, এটা তো উত্তর মানে এটা হবেই না, 1, 2, 3-এর মধ্যে যে কোনো একটা হবে। আর বলছে যে 18 যোগ করলে নাকি উল্টে যায়। দেখো 24-এর সাথে 18 যোগ করলে কত হচ্ছে, 24-এর সাথে 18 যোগ করলে কি উল্টে যাচ্ছে, 42 হচ্ছে কি, আচ্ছা বড়, হ্যাঁ হচ্ছে তো, এটাই তাহলে উত্তর হয়ে গেল। দেখো 81-এর সাথে 18 যোগ করলে 18 হয়, হবে না, এইগুলো হবে না, তুমি একবারেই পেয়ে গেছো উত্তরটা। দেখো পরেরটা বলছে যে 2 অঙ্কের সংখ্যা দুটির অঙ্কের যোগফল হচ্ছে 12, আর বলছে 2 অঙ্কের হচ্ছে সংখ্যার অঙ্ক দুটি পার্থক্য হচ্ছে 6। আচ্ছা দেখো যোগফল 12 আর পার্থক্য 6, দুটি অঙ্কের মানে সংখ্যা কি কি, মানে দুটি অঙ্কের সংখ্যাটি কি, দেখো যোগফল 12 আর বিয়োগফল কত বলছে 6। দেখো এখানে বিয়োগফল কি 6 হচ্ছে, 7 আর 5-এর বিয়োগফল তো 1 হবে না, এখানে বিয়োগফল 6 হচ্ছে, যোগফল কি 12 হচ্ছে, 12 হচ্ছে, তার মানে এটাই ঠিক। অপশন 2 আমাদের সঠিক উত্তর, বুঝতে পারলে? এইভাবে অপশনকে কাজে লাগাবা। দেখো 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে, 2 অঙ্কের বলেছে, 2 অঙ্কের কতগুলি 21টি, আমরা তো জানি, তাই না? বলছে দেখো প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল, অখণ্ড প্রথম 30টি মানে 1, 2, 3 এইভাবে কত পর্যন্ত 30 পর্যন্ত, ঠিক আছে? তাহলে লিখবা শেষ ইন্টু তার পরেরটা, মানে 30 আছে তাই 30, তার পরেরটা লিখবা, লিখে 2 দিয়ে ভাগ করবা। তাহলে সঙ্গে সঙ্গে বলবা 15, 15 আর 31 গুণ করো। দেখো 15, 31কে তুমি 30 আর 1 লিখবা, তাহলে 30 আর 15 হচ্ছে 3, 15, 450, আর 15, 450 আর 15 কত 450, আর 15 হচ্ছে 465, হ্যাঁ 465 দেখো কোথায় আছে, অপশান 4 সঠিক উত্তর। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ একটু দেখে নাও। বলছে দেখো বলছে একটি 2 অঙ্কের অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 12, সংখ্যাটির সাথে 36 যোগ করে নাকি সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে সংখ্যাটি কি। দেখো সিম্পল, এদের গুণফল 12, হ্যাঁ 12 আসছে, তাই না? 6 আর 2 গুণ করলে 12 আসছে। বলছে এর সঙ্গে 36 যোগ করলে নাকি উল্টে যায়। দেখো 62-র সঙ্গে তুমি যদি 36 যোগ করো তাহলে কি উল্টে যাবে, মানে 26 আসবে কি, কোনো দিন আসবে না, হবে না। এবার দেখো 26-এর সাথে তুমি যদি 36 যোগ করো, এটা কি 62 আসছে, দেখো 6, 6, 12, 2, হ্যাঁ 62 আসছে, এটাই আমাদের উত্তর, অপশন 2। দেখো আজকে শেষ প্রশ্নটা কি বলছে যে 20 পাতার একটি বইতে
একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি তোমার দেওয়া আছে এত, তাহলে হারিয়ে যাওয়ার পাতার দুটির নম্বর তোমাকে জানতে যে একটা পৃষ্ঠায় এ পেশ ওপেশ করে দুটো নাম্বার থাকে, সেটাই জানতে। দেখো তুমি 20 পাতা পর্যন্ত কেমন থাকে, প্রথম পাতায় 1, তারপরে 2, তারপরে 3, এভাবে পরপর প্রত্যেকটা পেজ 3, 4, 5 করে এবার 20 পর্যন্ত যাবে না? তাহলে তো সেই আগের নিয়মে এটা হচ্ছে কি চলছে, যে ক্রমিকভাবে চলছে, তাই না? অখণ্ড সংখ্যার মতো। তাহলে এখানে তুমি বলবা শেষটা মানে 20 × 21/2। দেখো এখানে 10 মানে 210 হচ্ছে, 210টা মোট পৃষ্ঠা আছে, মানে মোট পৃষ্ঠা নয়, মানে 210 সংখ্যা আছে, নাম্বার আছে 20 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে 210-এর থেকে তুমি 195 বাদ দিয়ে বলবা কত কম, তুমি দেখতে পাচ্ছ 15 কম। তা দেখো কোন দুটো পৃষ্ঠা মিলে 15 আসছে বলো? দেখো 8, 7, 15, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে কেমন লাগলো মানে ক্লাসটা, অঙ্কের ক্লাসটা? যদি তুমি এবারও মানে কি বলবো, যদি তোমার বুঝতে অসুবিধা হয় না, তাহলে তুমি আমাকে কমেন্ট করবা, ঠিক আছে? যে দাদা আমি বুঝতে পারছি তুমি কিভাবে কি করাচ্ছ। তা আমি তোমাদের তো বেশি, আর যারা আমাদের টেলিগ্রামে রয়েছে তোমাদের জন্য তো আমি হচ্ছে বেসিক ক্লাস দেবো বলেছি, তাই না? তোমরা সেগুলো দেখে ভালো করে কনসেপ্টটা ধরে নিবা। চলো এবার আমরা জিআইগুলো দেখবো। তো চলো এবার জিআই থেকে আমরা কোডিং ডিকোডিংয়ের আজকে দেখব পার্ট 2, আর যেখানে আমরা 15টা প্রশ্ন দেখে নেব, ঠিক আছে? এখানে আমরা 2টো টাইপ দেখব, আর 2টো টাইপ বাকি রয়েছে, সেই 2টো টাইপ আগামীকাল দেখে নেব, ঠিক আছে? দেখো বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এত কিছু পড়ার কোনো যুক্তি নেই, আমরা পড়বো না, ঠিক আছে? আমরা দেখবো যে কি জানতে চেয়েছে, LOW লো জানতে চেয়েছে। এবার দেখবো লো কোথায় এবং কতবার রয়েছে, তুমি চোখে বেঁধেছে এই যে লো, আর কোথাও আছে নাকি ভালো করে দেখে নিবা কিন্তু, ঠিক আছে? একবারই আছে। আচ্ছা তাহলে এই পুরো লাইনটা দেখো হাইট অ্যান্ড লো। এবার দেখো এই হাইট বলছি কেন, হাই অ্যান্ড লো। তাহলে এবার এই যে এইটুকুর সংকেত কোনটা, এটা না এটা? তুমি বলবা এটা। তাহলে এখানে দেখো লো যেহেতু একবার আছে, এবার এই 3টে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা কেবল একবারই আছে? দেখো 5 কি একবার? না, 5 এখানে আছে, হবে না। তাহলে 6 কি একবার? না, 6 এখানে আছে, হবে না। তবে 7 একবার আছে, আর 7 আমাদের হতে বাধ্য। অপশন এখানে 3 আমাদের সঠিক উত্তর 7। বিষয়টা বুঝতে পারলে খুব ভালো একটা টাইপ। তুমি দেখো চেক দ্য কোশ্চেন, দেখো কি করবা। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমার হচ্ছে কোনোটার সাথে কোনো মিল নেই, মানে আমরা কি দেখতে পাচ্ছি, তুমি একটা ভালো করে লক্ষ্য করো। ফাইন্ড 4টে লেটার, দেখো ওটা 4 নিয়েছে, এ একটা লেটার তাই 1 নিল। দেখো সলিউশন 8খানা লেটার রয়েছে তাই 8 নিয়েছে, সিম্পল। এখানে তাহলে কি হবে, চেক 5টা লেটার 5, এখানে 3 হবে, আর এখানে কটা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 5, 3, 8। চলো দেখো কোথায় রয়েছে 5, 3, 8। তারপরে আমরা আর অত দেখতামও না, কারণ প্রথমে চেক বার করে দেখছি 5 আছে প্রথমে, অপশান 3 করে দিয়ে চলে আসবো, পরেগুলো আর বার করবো না, আরও সময় বেঁচে যাবে। দেখো ইজের সংকেত বার করতে যে এবার দেখবা ইজ কোথায় এবং কতবার রয়েছে, এই যে ইজ রয়েছে, আর কোথাও রয়েছে? আর কোথাও নেই। তার মানে এইটুকু যে ফ্রুট ইজ সুইট, এইটুকুর যে সংকেত এটা তো, তাহলে এই 4, 7, 9-এর মধ্যে কোন নাম্বারটা কেবল একবার রয়েছে সেটা আমাদের উত্তর হবে। দেখো 4 আছে, হবে না, 7 আছে, হবে না, তাহলে 9 উত্তর হতে বাধ্য 100%। অপশান 3 এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? দেখো এখানে রাজ এর সংকেত কী, এসব কিচ্ছু পড়বো না, কিচ্ছু লেখালেখির কোনো যুক্তিই নেই, ঠিক আছে? শুধু চোখে দেখবে, অ্যান্সার করবা। রাজের সংকেত যে রাজ কোথায় এবং কতবার রয়েছে, এই যে রাজ, ভালো করে দেখো আর কোথাও রাজ দেখা যাচ্ছে কি না? আর নেই, এই যে রাজ আছে। তাহলে রাজ 2 জায়গা আছে, কয় জায়গা? 2 জায়গা। এটা কার অর্থ? এইটার অর্থ, এটা কিন্তু এইটার অর্থ, আর এইটা কার অর্থ? এটা হচ্ছে এইটা। তাহলে এই যে দুটো অর্থ, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে এমন কোনটার মানে মিল আছে? দেখো এন এ, দেখো এন এর মধ্যে আছে, নেই। এফ আই এল এ নেই। আচ্ছা কিউ এল এ নেই, না কিউ নয়, এটা জি এল এ, সরি জি এল এ, হ্যাঁ জি এল এ আছে। তাহলে এইটাই আমাদের উত্তর হবে, জি এল এ। অপশান 3 সঠিক উত্তর। বুঝতে পারলে? দেখো বলছে কোডের ভাষায় যদি 7, 3, 1-কে তোমার এটা লেখা হয়, আর 3, 1, 8-কে এটা লেখা হলে তোমার জানতে হয়েছে যে 3, 1, 7-কে কী। দেখো 3, 3, 3 সমান ওরা কী বলছে, দেখো 3 কোথায় আছে এবং কতবার আছে সেটাকে দেখবা এখানে দেখো এই 3 আছে আর এখানে 3 আছে। এবার দেখো এর যা মানে আর এর যা মানে, এর মধ্যে কোনটা কমন আছে? তুমি দেখতে পাচ্ছ ল্যান্ড কমন আছে, তাহলে ল্যান্ড আগে হবে। এবার দেখো 1 এখানে রয়েছে আর 1 রয়েছে এখানে, তাহলে এইটার মধ্যে আর এইটার মধ্যে কিসের কমন আছে? দেখো HERI, হেরি এটা হবে, ল্যান্ড হেরি।
আচ্ছা, তারপরে দেখো 7 7 এখানে আর শেষেরটায় রয়েছে, তাহলে শেষেরটায় প্রথমে নাও রয়েছে, NOW, ল্যান্ড হেরি নাও, ল্যান্ড হেরি নাও অপশান 2 রয়েছে। দেখো অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরেরটা, সঙ্গে সঙ্গে দেখবা যে কি জানতে চেয়েছে, হ্যাজ জানতে চেয়েছে। হ্যাজ কোথায় এবং কতবার রয়েছে, এই একবার দেখতে পেয়েছি, আর দেখা যাচ্ছে কিনা ভালো করে দেখো, হ্যাজ আর কোথাও নেই। তাহলে এটার যে মানে, এই যে এইটা তো মানে, এবার দেখো এটার মধ্যে 3টে শব্দের মধ্যে কোনটা একবার রয়েছে, যেমন EST, দেখো EST কোথাও আছে, কোথাও আছে EST, কোথাও নেই, তার মানে EST উত্তর হবে, আর কিছু দেখবো না আমরা। চলো সেকেন্ডে উত্তর করবে। দেখো এখানে বলছে কাইন্ড ইউ, কাইন্ড ইউ, দেখো কাইন্ড কোথায় এবং কতবার আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে কাইন্ড আছে, এখানে কাইন্ড আছে। আচ্ছা, এটাকে এটা লেখা হয় আর এইটাকে লেখা হয় এইটা, ঠিক আছে, এটাকে এটা, তাহলে এর মধ্যে এই দুটোর মধ্যে কমন কি আছে তুমি সঙ্গে সঙ্গে বলবা। হ্যাঁ, এই যে এইটা কমন আছে, তাহলে প্রথমে TQ হবে, তারপরে ইউ, ইউ কোথায় এবং কতবার, এখানে ইউ আর এখানে ইউ, তার মানে এইটা আর এইটার মধ্যে কমন কি আছে, বিষয়টা বুঝতে একটু কষ্ট করে দেখো। এখানে দেখতে পাচ্ছ এই কমন আছে, তার মানে TQAE হবে, TQAE, TQAE অপশান 4 রয়েছে। দেখো অপশান 4 সঠিক উত্তর। চলে আসি, দেখো এই টাইপের জিআইগুলো কিন্তু পরীক্ষা আসে, আর একদম ইজি, একদম জলের মতো। দেখো খুব সহজে কীভাবে করবে, বলছে কিচ্ছু দেখবে না, এদিকে কিচ্ছু আগে দেখার দরকার নেই, তুমি আগে চলে আসবে যে প্রশ্ন কি জানতে হয়েছে। বলছে দুধের রং কী হয়। আচ্ছা এবার বলো দুধের রং কী হয় জানতে হয়েছে, দুধের রং কী হয়, অরিজিনালি দুধের রং সাদা হয়, তাহলে সাদা সমান ওরা কী বলছে তাই দেখো, সাদাকে হলুদ বলে, সাদাকে হলুদ বলা হয়, মানে এই সাংকেতিক ভাষায় সাদাকে ওরা হলুদ বলছে, তাহলে আমাদের এখানে হলুদ উত্তর, আর কিচ্ছু করবো না, অপশান 4 এখানে সঠিক উত্তর। দেখো বলছে নিচের কোনটি একটি পাখি, পাখি তার মানে এর মধ্যে পাখি রয়েছে, পাখি ময়ূর, ময়ূরকে স্যান্ডউইচ বলা হয়, স্যান্ডউইচ, তাহলে ময়ূরকে স্যান্ডউইচ বলে, তাহলে স্যান্ডউইচ এখানে একটি পাখি, স্যান্ডউইচ হবে, অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? দেখো সিম্পল, এটা কি করবা, এখানে কি বলেছে যে তাহলে পরে আর এর জন্য কি সংকেত, দেখো আর কোথায় রয়েছে, এইখানে আর এইখানে রয়েছে, তাহলে এই দুটো লাইনের মধ্যে কমন কি, তুমি দেখে বলছো যে এলই কমন আছে, তাহলে এলই উত্তর হবে, আর কিচ্ছু না, অপশান 1। দেখো বলছে নালন্দাকে জয়পুর, কিচ্ছু দেখতে হবে না, আমরা দেখবো যে গোলাপি শহর, প্রশ্ন কি বলছে, গোলাপি শহর বলা কে, জয়পুরকে, তাহলে জয়পুরকে এখানে ওরা কি বলছে, জয়পুরকে ওরা ভেলোর বলছে, তাহলে ভেলোর উত্তর এখানে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো ওরা বলছে তাহলে ঘন্টাকে কি বলা হয়, ঘন্টা, ঘন্টা, আচ্ছা ঘন্টাকে কি বলছে, দেখো ঘন্টাকে দিন বলা হয়, তাহলে দিন, দিন হবে উত্তর। বুঝতে পারছো? খুব সহজেই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। বলছে দেখো এখানে প্রশ্ন কি বলছে, তাহলে ঠোঁট রং করার জন্য কি ব্যবহার করা হয়। আচ্ছা দেখো কি আছে বিষয়গুলো কি, লিপস্টিক দেখতে পাচ্ছ, লিপস্টিককে বলা হয় স্যান্ডেল, স্যান্ডেল উত্তর হবে, তাহলে খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা বাকি দুটো তুমি নিজে করে ফেলো, কেমন, এটা এই দুটো বলবা যে উত্তর কি হবে। চলো এবার আমরা জিকেটা দেখে নিই একটু। কলকাতা পুলিশ কনস্টেবল 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার আর 5টা প্রশ্ন বাকি ছিল, এই 5টা প্রশ্ন করলে পরে আমাদের কেপি কনস্টেবল 2023-এ প্রিলিমসে প্রশ্ন সব কমপ্লিট হয়ে যায়। আর আজকে খুব ভালো ভালো প্রশ্ন রেখেছি আমি, ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নিবা। দেখো আমি এই যে 5টা প্রশ্ন না PDF হিসাবে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামে যাও গিয়ে সেখান থেকে নিয়ে নাও, আমি আর এটা বলে দিচ্ছি না, ঠিক আছে। দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আর একদম, যেমন এই প্রশ্নটা এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র রসায়নের সেই টপিক থেকে এসছে। এবার এই মানে অ্যাভোগাড্রো সূত্র এই টপিকটাই আমি পুরো তুলে দিয়েছি, মানে এই টপিক থেকে আর যদি পরীক্ষায় প্রশ্ন হয় এখান থেকে তুমি পাবা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর প্রিভিয়াসের প্রত্যেকটা প্রশ্নই আমি এইভাবেই করাই। তো এই জিকেগুলো আমি আর বললাম না, জিকেগুলো তুমি PDF নিয়ে সেখান থেকে পড়ে নিও। আর যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রামের সঙ্গে জুড়ে যেও, কেমন। চলো, জয় হিন্দ।